সুসংবাদ নিয়ে আপনাদের সামনে আসার জন্য। তো সুসংবাদ হচ্ছে ইমেজ নষ্ট হয়ে গেছে। কথায় আছে না, বাংলাদেশে একটা কথা আছে, আমরা ছোটবেলায় পড়ছি, যদি তুমি টাকা পয়সা হারাও সেটা অর্জন করতে পারবা, কিন্তু যদি তুমি ইমেজ বা তোমার সম্মান হারাই ফেলো এটা ফেরত পাওয়া কষ্টকর। ইনশাআল্লাহ বিজয় আসবে। লুকিয়ে আছে একটা ভয়, এই হেডলাইনটাই বলে দিচ্ছে শক্তির কাছে যেন একেবারে ছোট হয়ে গেছেন। এই খবরটাই প্রমাণ করছে যে সুপার পাওয়ারেরও গলা শুকিয়ে যায়, তাদেরও ভয় লাগে, বুদ্ধিমত্তাও বলতে পারেন, আবার শক্তি আর দুর্দান্ত প্ল্যানিং এর সামনে ভয় পেয়ে যাওয়াও বলতে পারেন। সাব্বাস বিরোধী দলীয় প্রধান নেতা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান। এটাই তো 18 কোটি মানুষের চাওয়া। বাংলাদেশের মানুষ তো এটাই চেয়েছিল, বিরোধী দল থেকে তারা সিংহের মতো চোখে চোখ কথা বলবে। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ এবং গণভোটকে অবমূল্যায়ন করার কারণে আমরা বিরোধী দল আজকে সংসদ থেকে অকাট ঘোষণা করলাম। অবিশ্বাস্যভাবে মাঝপথে জামাত ক্ষমতায় আসার উপক্রম লক্ষ্য করা যাচ্ছে। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা হার্শ রিয়েলিটি। হঠাৎ বিএনপি সরকার কি যেন হয়েছে, তাদের হিসাব এলোমেলো হয়েছে, তারা চোখে কানে দেখছে না, তাদের ট্রেন ফেল করেছে। আপনি যে জুলাই বিরুদ্ধে যাবেন, আপনি মানব অধিকার বিচারের বিরুদ্ধে যাবেন, আপনি স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে যাবেন, আপনি ওইভাবে ওই সংবিধান দেখায়া যে সংবিধানের বিরুদ্ধে কথা বলে আপনি হিরো হয়েছিলেন সবাই কাছে, এক মুখে দুই কথা, তাদের কাছে ছোট হয়ে গেলেন না। বিএনপির আজকে যে অবস্থান, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, এটা তো আওয়ামী লীগের বয়ান বলে। যদি এগুলো বলে তাহলে এই বিএনপি আমরা করবো না। আমরা যদি নাকি এই অবস্থানে বিএনপি থাকে এবং সারা জীবন, আমার জীবন যতদিন আছে ততদিন নির্বাচন করে, তাহলে ততদিন আমি বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো। বিএনপি আমার মারুক কাটুক, বিএনপি আমার যা মনে চায় করুক, কিছু বলে না। আমি মানুষের কথা কি শুনছেন? শুনেন নাই। 5 কোটি মানুষের মতামতকে আপনারা গ্রাহ্যই করতেছেন না, অসম্মান করতেছেন। আপনারা সংসদে দাঁড়ায় বলতেছেন এরা বুঝা ভোট দেয় নাই, না বুঝাই ভোট দিছে, অর্থাৎ আপনি 5 কোটি মানুষকে মূর্খ বলার চেষ্টা করতেছেন। কত বড় অন্যায়। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। বিমানবন্দর থেকে বেইজিং এর উদ্দেশ্যে অত্যন্ত নীরবে এবং তড়িঘড়ি করে উড়াল দিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঠিক তার 24 ঘন্টার মাথায় আজ সোমবার চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সরকারের শীর্ষ 2 নীতি নির্ধারকের এই আকস্মিক তড়িঘড়ি এবং অনেকটা গোপনীয় চীন সফর কোনো সাধারণ বা রুটিন কূটনৈতিক সফর নয়, যদিও এটিই দেখানো হচ্ছে। তবে এটি মূলত চরম অস্তিত্ব সংকটে পড়া, খাদের কিনারে দাঁড়িয়ে থাকা একটি সরকারের লাইফ সাপোর্ট খোঁজার এক মরিয়া এবং শেষ চেষ্টা। রাজনৈতিক দাবার বোর্ডে বাংলাদেশ সরকার এখন এমন এক চালে আটকে আছে যেখান থেকে তাদের ফেরার পথ প্রায় রুদ্ধ। সময়টা একটু পেছনে ফেরানো যাক। তারিখটা ছিল গত 19 ফেব্রুয়ারি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র 7 দিন পার হয়েছে। সে সময় একটি খবর রাজনৈতিক অঙ্গনে খুব একটা গুরুত্ব পায়নি, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির ভাষায় সেটি ছিল এক ভয়াবহ এবং নজিরবিহীন অবজ্ঞার দলিল। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে একটি সৌজন্য সাক্ষাতের জন্য রীতিমতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি দিয়ে সময় চেয়েছিলেন। একটু লজিক দিয়ে ভাবুন, যে দেশের আর্থিক, বাণিজ্যিক এবং লজিস্টিক সহায়তা ছাড়া বাংলাদেশের অর্থনীতি কার্যত অচল, সেই পরাশক্তি চীনের রাষ্ট্রদূতকে একটি নতুন সরকারের প্রধানের সাথে দেখা করতে ফর্মালিটি মেইনটেইন করে চিঠি পাঠাতে হয়। এটি ছিল চীনের প্রতি বর্তমান সরকারের এক চরম অধ্যত্ত এবং নজিরবিহীন অবজ্ঞা। কেন এই অবজ্ঞা করেছিল বিএনপির সরকার? কারণ তখন সরকার বিভোর ছিল আমেরিকা এবং ভারতের শর্তহীন মদত পাওয়ার এক মরিচিকাময় স্বপ্নে। জাতীয় নির্বাচনের বহু আগে থেকেই বিএনপি মূলত তাদের দলের ভেতরের চীনপন্থী নেতাদের সম্পূর্ণভাবে সাইডলাইন করে রেখেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ওয়াশিংটন এবং দিল্লিকে খুশি রাখা। তারা ভেবেছিল আমেরিকাকে খুশি রাখতে পারলেই IMF এর ডলারের বস্তা নিয়ে তারা দেশে ফিরবে এবং ক্ষমতা চিরস্থায়ী করবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং ভূরাজনীতি কোনো রূপকথার গল্প নয়। মাত্র 2 মাসের ব্যবধানেই বর্তমান সরকারের সেই আমেরিকা নির্ভর তাসের ঘর তাসের মতোই সশব্দে ভেঙে পড়েছে। দুটি ভয়ঙ্কর ধাক্কায় সরকারের কনফিডেন্স এখন আক্ষরিক অর্থেই ধূলিসাৎ। প্রথমত, পশ্চিমাদের অন্ধ তোষামত করার পরও IMF সোজাসাপটা ভাষায় বাংলাদেশের জন্য বরাদ্দকৃত 35,000 কোটি টাকার ঋণের কিস্তি আটকে দিয়েছে। তারা কারণ হিসাবে ব্যাংক লুটেরাদের পুনর্বাসন এবং সংস্কার না করার কথা বলেছে। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়াবহ কারণটি হলো, আমেরিকাকে খুশি করতে গিয়ে সরকার গায়ের জোরে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং স্টেটমেন্ট দিয়েছিল। এর ফলাফল হয়েছে সম্পূর্ণ বুমেরাং। আমেরিকা যখন খোদ মধ্যপ্রাচ্যে ইরানের কাছে ভূরাজনৈতিক এবং সামরিকভাবে চরম নাস্তানাবুদ হচ্ছে, তখন সেই ক্ষোভে ইরান হরমুজ প্রণালীতে আটকে দিয়েছে বাংলাদেশের সারবাহী বিশাল জাহাজ বাংলার জয়যাত্রা এবং তেলের জাহাজ। অর্থাৎ আমেরিকার দালালি করতে গিয়ে সরকার IMF এর কাঙ্ক্ষিত ডলারে পেল না, আবার উল্টো
ইরানের রোশানলে পড়ে দেশের সার ও তেলের লাইফলাইনও বন্ধ করে ফেলল। চীনের মতো শান্ত এবং ধূর্ত পরাশক্তি কিন্তু এই চরম সংকটময় সময়ে চুপ করে বসেছিল না। বিএনপি যখন তাদের অবজ্ঞা করে আমেরিকার দিকে ছুটছিল, চীন তখন অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের খুঁটি সাজিয়েছে। তারা সরকারের উপর নির্ভর না করে সরাসরি বিরোধী দলগুলোর সাথে সম্পর্ক মজবুত করতে শুরু করে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে চীনের সাম্প্রতিক সখ্যতা রাজনৈতিক মহলের চোখ কপালে তুলে দিয়েছে। গত পবিত্র রমজান মাসে খোদ চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে সাথে নিয়ে মিরপুরে বিশাল অনুদান বিতরণ করেছেন। এটি কোনো সাধারণ ইফতার বা ত্রাণ বিতরণের ছবি ছিল না, এটি ছিল বর্তমান সরকারের প্রতি চীনের একটি চরম শক্তিশালী কূটনৈতিক বার্তা। চীন বুঝিয়ে দিয়েছে, তোমরা আমাদের অবজ্ঞা করলে কি হবে, বাংলাদেশে আমাদের বিকল্প এবং শক্তিশালী রাজনৈতিক মিত্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজ যখন সরকারের কোষাগারের টাকা নেই, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার পথে, কৃষকের সার নেই, পুরো দেশ অন্ধকারে তলিয়ে যাওয়ার আশঙ্কায়, তখন কোনো উপায় না দেখে সরকার সেই অবহেলিত চীনেরই দ্বারস্থ হচ্ছে। আমেরিকার কাছে চরমভাবে প্রতারিত হওয়ার পর এখন চীনের পা ধরতে বেইজিংয়ে ছুটছেন বিএনপির নেতারা। রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এখন সবচেয়ে বড় এবং হাস্যকর প্রশ্নটি হলো, চীন কি এই সরকারকে আদৌ গ্রহণ করবে? সরকার তো চীনের সাথে সেই বিশ্বাসঘাতক প্রেমিকার মতো আচরণ করেছে যে কিনা নতুন এবং ধনী প্রেমিকের আশায় পুরনো প্রেমিককে লাথি মেরে চলে গিয়েছিল। এখন নতুন প্রেমিকের কাছে রিজেক্টেড হয়ে সর্বশান্ত হয়ে আবার সেই পুরনো প্রেমিকের কাছেই নির্লজ্জের মতো ফিরে আসতে চাইছে আমেরিকা থেকে চীনের পথে হাঁটছে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ সজল এই পরিস্থিতিটিকে অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, আইএমএফ এর কাছে লাথি খাওয়ার পর চায়নার কাছে উষ্টা খাইলে পরিস্থিতি কই গিয়ে দাঁড়াবে? চীনপন্থীদেরকে তো বিএনপি 4-5 বছর ধরেই সাইডলাইন করছে। বাস্তবতা হলো আন্তর্জাতিক সম্পর্ক কোনো সস্তা রোমান্টিক সিনেমা নয়। বেইজিং এই অপমান ভোলেনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চাইনিজ কমিউনিস্ট পার্টির সাধারণ স্তরের কেরানিরাও হয়তো বাংলাদেশের এই উচ্চপদস্থ ডেলিগেটের সাথে ঠিকমতো দেখা করবে না বা সময় দেবে না। আর যদি দেখা করেও, তবে চীন এবার তাদের সবচেয়ে পুরনো এবং কাঙ্ক্ষিত শর্তটি সরাসরি টেবিলে ছুড়ে দেবে। তা হলো তিস্তা মহাপরিকল্পনা। গত 10 বছর ধরে চীন এই একটিমাত্র মেগা প্রজেক্টের জন্য বাংলাদেশের পেছনে ঘুরঘুর করছে। আমেরিকা এবং ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ বারবার চীনকে এই প্রজেক্ট থেকে দূরে ঠেলে দিয়েছে। এবার চরম বিপদে পড়া সরকারের কাছে হয়তো চীন সরাসরি বলে দিবে, তিস্তা প্রজেক্ট শুরু করার চুক্তিতে বিনা শর্তে স্বাক্ষর না করলে কানাকড়িও ঋণ বা বাজেট সহায়তা দেওয়া হবে না। অপমান কেউ ভোলে না। যেমন এখন ইরানকে অপমান করার চরম ফল বাংলাদেশের সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে, ঠিক তেমনি চীনকে অপমান করার মাসুলও এই সরকারকে কড়ায় গন্ডায় মেটাতে হবে। বাংলাদেশের যারা ক্ষমতায় থাকে তারা বরাবরই কূটনীতির কিছুই বোঝে না, অথচ অহংকারে মনে করে তাদের চেয়ে দক্ষ আর কেউ নেই। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই আজ তারা খাদের কিনারে। ইতিহাস বড়ই নির্মম এবং এর পুনরাবৃত্তি ঘটে সবচেয়ে নাটকীয়ভাবে। আমাদের কি খুব দ্রুত ভুলে গেলে চলবে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের শেষ দিনগুলোর কথা? শেখ হাসিনাও ভারতের চরম তোষামত করতে গিয়ে দেশের সবকিছু উজাড় করে দিয়েছিলেন, কিন্তু যখন অর্থনীতি খাদের কিনারে, তখন 2024 সালের জুলাই মাসে তিনি $4 বিলিয়ন ঋণের আশায় ছুটে গিয়েছিলেন সেই চীনে। চীন তাকে খালি হাতে চরম অপমান করে দেশে ফিরিয়ে দিয়েছিল একদিন আগে। আর চীন থেকে সেই খালি হাতে ফেরার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার ভয়ঙ্কর পতন ঘটেছিল। আজ 2026 সালের এপ্রিলে এসে বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কি ঠিক একই ভুলের পুনরাবৃত্তি করছে না? আইএমএফ এর দরজা চিরতরে বন্ধ, মধ্যপ্রাচ্যে তেল ও সার হরমুজ প্রণালীতে আটকে আছে। আর এখন যদি বেইজিং থেকে মির্জা ফখরুল এবং তিতুমির খালি হাতে চরম অপমানিত হয়ে ফিরে আসেন, তবে এই চরম অর্থনৈতিক ও কূটনৈতিক বিপর্যয়ের দায়ভার কে নেবে? ইতিহাস বারবার প্রমাণ করেছে, পরাশক্তিদের সাথে প্রতারণা করে এবং দ্বিমুখী নীতি নিয়ে কোনো সরকারই টিকতে পারে না। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, আর বেইজিং এর রেড কার্পেটের বদলে এক চরম রাজনৈতিক অমানিসা হয়তো অপেক্ষা করছে এই সরকারের জন্য। ভেরি ইন্টারেস্টিং একটা খবর আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। বাংলাদেশ সরকার পররাষ্ট্রনীতিতে একেবারে হযবরল একটা অবস্থা করে ফেলেছে। কি করেছে আমি সেটা একটু বিস্তারিত আপনাদের সামনে আলাপ করতে চাচ্ছি। আসেন আল্লাহর নামে আমরা শুরু করি। জিয়াউর রহমানের আমলে যে ফ্রেন্ডশিপ ফর অল ম্যালিস ফর নান, অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই যে পররাষ্ট্রনীতির মূল কথা ছিল, এইখান থেকে আওয়ামী লীগ যেমন দূরে সরে এসেছিল, বিএনপিও ঠিক আওয়ামী লীগের দেখানো পথে হাঁটতে গিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে, একেবারে মানে এখানে লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। আপনারা জানেন যে ভারত এবং আমেরিকার সাথে এই সরকার, বিএনপি সরকার, সম্পর্কটাকে খুব জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছিল। অবস্থাটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল তারা, যে ভারত এবং আমেরিকার সাথে সম্পর্ক না বাড়াতে পারলে তাদের কোনো একটা জায়গা দিয়ে হয়তো তাদের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। তাদের হয় ক্ষমতা থাকছে না, অথবা তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, অথবা তারা অন্য কোনো একটা শক্তির হয়তো মোকাবেলা করতে পারবে না। এই চিন্তায় তারা অস্থির হয়ে গিয়েছিল। ফলে তারা কি হলো, রাশিয়া থেকে তেল কিনবে, সেটাও আমেরিকার অনুমতি লাগবে। আবার নেপাল থেকে
গ্যাস নিয়ে আসবে সেটা ভারতের অনুমতি লাগবে। এগুলো বিএনপির মন্ত্রীরা একেবারে প্রকাশ্যে বলেছে, আমি বানিয়ে বলছি না। এই যে শুনুন, নেপালের যে ক্যাপাসিটি, নেপাল আরো বেশি করে আমাদের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সেটা তো ইন্ডিয়ার মাধ্যমে আসতে হবে। তো অর্থাৎ পররাষ্ট্রনীতিতে এই যে অন্য দেশের উপরে নতজানু হয়ে যাওয়া, তার উপরে নির্ভরশীল হয়ে যাওয়া, এর খেসারত এখন দিতে হচ্ছে এই সরকারকে। তাদের কেবলা পরিবর্তন করে চীনের দিকেই ঠিক রুজু হলো। এখন এই যে চীনের দিকে কেবলা রুজু করতে যাচ্ছে, এখানেও সরকারের ভিতরে ব্যাপক বাধা আছে। আমেরিকার পক্ষ নিতে গিয়ে তারা ইরানের মতো মজলুম দেশের পক্ষে দাঁড়াতে পারে নাই, যার কারণে ইরান বাংলাদেশের উপরে ক্ষোভ প্রকাশ করেছে, বিরক্ত হয়েছে, হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে। এখন যখন আমেরিকা থেকে সেই কাঙ্ক্ষিত যা চাওয়ার সেটা যখন পায় নাই, এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে সরকার। এখন আপনারা জানেন, আগেই একটু বলে রাখি, চীনে চলে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা তিতুমির। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছে গত রবিবারে, আর আজ সোমবার ভোরে প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা তিতুমির তিনি গেছেন। কেন গিয়েছে চীনে সেটাও আমি আপনাদেরকে বলছি, তার আগে ওই আলাপটা একটু সেরে আসি। তাহলে আমেরিকার কাছ থেকে যখন তারা কাঙ্ক্ষিত রেসপন্স পায় নাই, IMF এ 35,000 কোটি টাকা যে ঋণ চেয়েছিল, সেই ঋণ IMF দেয় নাই। তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে না, তোমরা ব্যাংক সংশোধন আইন পাশ করে লুটেরাদের, যারা লুটপাট করেছিল, ব্যাংক ব্যবস্থাকে যারা ধ্বংস করে ফেলেছিল এবং বিদেশের অর্থ পাচার করেছিল, তোমরা তাদেরকে পুনর্বাসন করতে করেছো ব্যাংক সংশোধন আইন পাশ করে, তার মানে তোমাদেরকে এই টাকা দিব না। আমির খসরু মাহমুদের নেতৃত্বে সেখানে যারা গিয়েছিল তাদেরকে হতাশ করে ফিরে দিয়েছে। IMF টাকা দেয় নাই। আমেরিকার কাছে যা চেয়েছিল, ভেবেছিল যে খলিলুর রহমানের মাধ্যমে আমেরিকার কাছ থেকে হাতি ঘোড়া সব নিয়ে চলে আসবে। খলিলুর রহমানও যখন আমেরিকা থেকে খালি হাতে ঢ্যাংডাঙাতে চলে আসলো, তখন আর কি করবে? এইবার তারা তাদের কেবলা পরিবর্তন করে চীনের দিকেই ঠিক রুজু হলো। এখন এই যে চীনের দিকে কেবলা রুজু করতে যাচ্ছে, এখানেও সরকারের ভিতরে ব্যাপক বাধা আছে। সরকারের ভিতরে, আগেই বলছি, বারবার আপনারা এই জিনিসটি শুনেছেন, সরকারের ভিতরে একটা বিরাট গোষ্ঠী আছে যারা এই বিএনপি সরকারকে ভারতমুখী হতে বাধ্য করেছে। এখন এর ভিতরে দেখেন, এই যে নিতাই রায় চৌধুরী, যিনি বিএনপি সরকারের সংস্কৃতি মন্ত্রী, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনার চীন নীতি ভারত এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। কেন? এখানে শেখ হাসিনার চীন নীতি বুঝলাম বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়েছে, উনি এখানে ভারতের কথা কেন বলবেন? তার মানে কি, তার ওনার হৃদয়ে ভারত ধারণ করে, সর্বাগ্রে ভারত, বাংলাদেশের কথাটা না বললে কেমন হয়, এই জন্য। আর এই বার্তাটা তিনি কেন বলেছেন, এই কথাটি তিনি কেন বলেছেন? এই কথাটি তিনি তখন বলেছেন যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এবং আরো রাজনৈতিক নেতৃবৃন্দ চীন সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় তিনি এই কথাটি বলেছেন। অর্থাৎ একটা বার্তা কিন্তু আগেই দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, তোমরা তো সেখানে যাচ্ছ, যাও, কিন্তু এটা মনে রেখো, চীন কিন্তু ভারত এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। বার্তা কিন্তু একটা পৌঁছে দিয়েছে। মনে আছে শেখ হাসিনার কথা আপনাদের? শেখ হাসিনা যখন সবাইকে পাশ কাটিয়ে ভারতের কোথায় উঠতো আর বসতো, নীল ডাউন দিত, শেষের দিকে এসে যখন আর কোনো কাজ হলো না, অর্থনীতি একেবারে ভেঙে পড়লো, তখন তড়িঘড়ি করে কিন্তু চীনে চলে গিয়েছিলেন 4,000 বিলিয়ন ঋণ সহায়তা আনার জন্য। এরপরে চীন ওখান থেকে অনেকটা বলা চলে উষ্ঠা দিয়ে যখন তাড়িয়ে দিল, খালি হাতে যখন বিদায় করে দিল, সফরের 2 দিন বাকি থাকতেই কিন্তু ফিরে এসেছিল। আসার অল্প কয়েকদিন পরেই শেখ হাসিনা সরকার ভেঙে পড়লো, থাকতে পারলো না। বিএনপির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হলো। IMF এর কাছে ঋণ সহায়তা চাইলো, সেখান থেকে খালি হাতে ফিরে এলো। আমেরিকার কাছ থেকে খালি হাতে ফিরে এলো। এইবার তারা চীনে যাচ্ছে। চীনে গিয়ে কি সম্পর্ক জোরদার করার জন্য গেছে, ঋণ সহায়তার জন্য গেছে। যতই নিতাই রায় চৌধুরী এই বার্তা দিক না কেন যে শেখ হাসিনার চীন নীতি ভারত এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর, পররাষ্ট্র নীতিতে ভারসাম্য আনার জন্য চীনের প্রতি তাকে ঝুঁকতেই হবে। আমার তো কারো বন্ধু বানানোর দরকার নেই, কারো শত্রু বানানোর দরকার নাই। ভারত আমার শত্রু বানানোর দরকার নাই। ভারতও আমার বন্ধু থাক, চীনও আমার বন্ধু থাক। আমার স্বার্থ যেখানে দরকার, আমার যার যার কাছ থেকে নেওয়া দরকার, এমনকি আমি পাকিস্তানের কাছ থেকেও নিব, আমার তো কোনো সমস্যা নেই। তাহলে আমি ভারতের কথা মতো কেন আমাকে পোশাক করতে হবে? ভারতের কথা মতো কেন আমাকে পায়খানা করতে হবে? এইটা তো চরম খারাপ। এখন আসেন, চীনে যে গেল, চীন কি এমনি এমনি সবকিছু দিয়ে দেবে? সম্পর্ক উন্নয়নের জন্যই কিন্তু গিয়েছে। এখন চীনের কাছে যে যখন এই আলাপ করবে, এই আলাপটা যখন আলোচনা টেবিলে উঠবে যে আমাদেরকে সহযোগিতা করুন, তখন চীন কি একেবারে এমনি এমনি দুহাত উজাড় করে দিয়ে দেবে? তা কিন্তু দেবে না। এবং দেবে যে না, চীন কিন্তু এখানে ডেকে নিয়ে গেছে। খেয়াল করবেন একটা বিষয়, কয়েকদিন আগে বাংলাদেশের চীনের যিনি রাষ্ট্রদূত, তিনি কিন্তু তারেক রহমানের কাছে চিঠি লিখেছিলেন তার সাথে সাক্ষাতের জন্য। তার মানে সরকার গঠনের পরে চীনের মতো একটা দেশের রাষ্ট্রদূতের সাথে সরকারের সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। পরে কিন্তু ভাবসাব দেখে, চীন তো তারা তো আন্তর্জাতিক খেলোয়াড়, ভাবসাব দেখে দেখছে যে তারা আমেরিকার প্রতি ঝুঁকছে, তারা ভারতের প্রতি ঝুঁকছে। আর বাংলাদেশে ভারত এবং আমেরিকার উপস্থিতি বৃদ্ধি মানেই চীনের উপস্থিতি খর্ব করা, চীনের স্বার্থ খর্ব করা। যার কারণে চীন একটা বার্তা দিল যে আপনার সাথে দেখা করতে চাই। এখন আলোচনার টেবিলে প্রথম যে কথাটি আসবে যে ঠিক আছে, তুমি তো IMF এর কাছে গেছো, IMF তোমাকে ফেরত দিয়েছে খালি হাতে। তুমি আমেরিকার কাছে গেছো, আমেরিকা তোমাকে ফেরত দিয়েছে খালি হাতে।
তুমি ভারতের কাছ থেকে কোনোদিন কিচ্ছু পাবে না, কারণ ভারত এমন একটা দেশ, ও শুধু নেবে, ও কাউকে কোনোদিন দিতে জানে না। তাহলে চীন বলবে যে তুমি যেহেতু কোনো জায়গা থেকে কোনো কিছু পাচ্ছ না, এখন আমার একটা শর্ত আছে, যদি আমার এই শর্ত তুমি পালন করতে পারো তাহলে তুমি কি চাও আমি তোমার জন্য দিতে প্রস্তুত আছি, তুমি যা যা চাও এই নাও, সবকিছু দিয়ে দিলাম। এখন আমাকে একটা জিনিস দিতে হবে, ওই তিস্তা প্রকল্প, এটা আমাকে দিতে হবে। এখন বলেন, এই তিস্তা প্রকল্প ছাড়া আপনারা লিখে রাখতে পারেন, চীন বাংলাদেশকে আর একটি কানা পাইও দেবে না। তিস্তা প্রকল্প চীনকে দিতেই হবে, এবং আমরা যারা বাংলাদেশের জনগণ তারা মনে করি অবশ্যই তিস্তা প্রকল্প চীনকে দিতে হবে, কারণ এখানে ভারতের যে আধিপত্য কায়েম হয়েছে, এর জন্য এই আধিপত্য কিছুটা কমানোর জন্য আমার শত্রু বানানোর দরকার নাই, আগেই বলেছি শত্রু বানানোর দরকার নাই, আমার স্বার্থ আগে দেখতে হবে, আমি কার দ্বারা আমার ভূখণ্ড সংরক্ষিত হবে, আমার স্বার্থ সংরক্ষিত হবে, এইটা আমাকে দেখতে হবে। অন্য কার কি হচ্ছে সেটা তো কেউ তো আমার চিন্তা করবে না। আন্তর্জাতিক পর্যায়ে ভূ রাজনীতি যেটা, এই ভূ রাজনীতিতে কিন্তু কেউ কোনোদিন অন্য কারো চিন্তা করে না, কোনোদিনও করবে না। তাহলে চীনকে যদি আমি এখানে স্পেস দেই, তিস্তা প্রকল্পের কাজ যদি চীনকে দেই, ভারত অন্য যেগুলো করছে সেগুলো করুক, এমনকি আমেরিকার সাথেও আমাদের সম্পর্ক লাগবে, তুরস্কের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে, পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, যেখানে যেখানে আমার যতটুকু সুযোগ আছে, সৌদি আরবের সাথে আমার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই দেশগুলো লাগবে আমার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য, আমার অবকাঠামোগত উন্নয়নের জন্য, এই সমস্ত দেশের সহযোগিতা আমার লাগবে। এই আন্তর্জাতিক সম্পর্কটা কিন্তু লম্বা হয় টেক অ্যান্ড গিভ এই নীতিতে। তাহলে আমাকে তাকে কিছু দিতে হবে আর আমার কিছু নিতে হবে। এখন এর ভিতরেই উইন উইন সিচুয়েশনে থাকতে হবে উভয় পক্ষকে, আমাকে উইন উইন সিচুয়েশনে থাকতে হবে, যেন আমি জিতে গেলাম এরকম পরিস্থিতিতে। যাই হোক, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে 19 সদস্যের টিম চীনে গেছে, চীন থেকে তারা কিভাবে কি করে আসে এবং চীনের সাথে সম্পর্ক কতটুকু জোরদার করতে পারে, এটি এখন দেখার বিষয়। হয়তো এর পরেও সরকারের উচ্চ পর্যায়ে আরো সফর লাগবে এবং সরকার যাবেও, সেই পর্যন্ত আমাদের। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।